শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। গত 22 ও 23 এপ্রিল আর্তনা শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার সফর করেন। এই সফরের সময় অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সহায়তায় বাংলাদেশ রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কেন এত বেশি সোচ্চার তার কারণ কারো অজানা নয়। বেসরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে প্রায় 15 লাখ রোহিঙ্গা উদ্বাস্তু আশ্রয় নিয়েছেন। সরকারি হিসাব মতে এই সংখ্যা 13 লাখ। এর সাথে প্রতি বছর যুক্ত হচ্ছে 32,000 নবজাতক। ইউএনএইচসিআর ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তায় 2017 সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই বিপুল সংখ্যক রোহিঙ্গার আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদান করছে বাংলাদেশ। কিন্তু গত 8 বছরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্ষণের কোনো অগ্রগতি হয়নি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলার জন্য দুজন এক্সপার্ট উপস্থিত রয়েছেন মাইগ্রেশন বিশেষজ্ঞ আসিফ মুনির, আমাদের সঙ্গে রয়েছেন উন্নয়ন বিশেষজ্ঞ এস.এম. মঞ্জুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মঞ্জুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি যদি আলোচনার গ্রাউন্ডটা সেট করতে চাই, আসলে কোন পরিপ্রেক্ষিতে আসলে মায়ানমার এই নিপীড়ন এবং অত্যাচার চালিয়েছিল, যার কারণে বাংলাদেশকে আসলে আশ্রয় হিসেবে নিতে বাধ্য হয়েছিল এত সংখ্যক রোহিঙ্গা? এটা তো শুধুমাত্র বিগত সময় না, একেবারে 78 সাল থেকে যদি আমি ধরি। কি বলবেন সামগ্রিকভাবে ছোট করে? ধন্যবাদ। আসলে রোহিঙ্গা, বিশেষ করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা যারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে, মিয়ানমারে তাদের দীর্ঘদিনের একটি খারাপ অভিজ্ঞতা রয়েছে। এই ইতিহাসটি অনেক দীর্ঘ এবং সেই দীর্ঘ ইতিহাসকে খুব অল্প সময়ের ভিতরে ব্যাখ্যা করাটা কঠিন। সংক্ষেপে যদি আমি এভাবে বলি যে 8ম শতকে আমরা দেখেছি যে যেটি এখন পশ্চিম মিয়ানমারের যে অঞ্চলটাকে আমরা আরাকান নামে চিনে থাকি, 8ম শতকে অ্যারাবিয়ানরা আসলে সেই প্রদেশটাতে এসেছিল এবং তখন থেকেই মুসলিম অধ্যুষিত জনসংখ্যা বাড়তে থাকে এবং মূলত রোহিঙ্গা সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম, কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষও রয়েছে। তো সেই সময় থেকে আমরা দেখতে পাই যে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপনিবেশী শাসন ব্যবস্থা বার্মা তৎকালীন, এখন যেটা মিয়ানমার নামে পরিচিত, সেখানে বহাল ছিল এবং প্রতিটি উপনিবেশকালীন সময়ই দেখা গেছে যে রোহিঙ্গারা বারবার নিগৃহীত হয়েছে। অনুপ্রবেশকারী কেন বলা হয় তাদের? এইটির একটি বড় ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে রোহিঙ্গা সম্প্রদায় বাদে হোল মিয়ানমারে এই পর্যন্ত দেখা গেছে যে যখন ব্রিটিশরা কলোনি হিসাবে মিয়ানমারকে শাসন পরিচালনা করত, তখন তারা এনলিস্টেড করেছিল 139টা গোত্রকে। দুঃখজনক হলেও সত্যি যে এই 139টা যে গোত্র ছিল, এই গোত্রের ভিতরে তারা রোহিঙ্গাদেরকে অন্তর্ভুক্ত করেনি এবং অন্যান্য যারা বিভিন্ন সময় উপনিবেশ হিসেবে এই দেশটাকে পরিচালনা করেছে, তারাও কোনো না কোনো কারণে রোহিঙ্গাদের প্রতি খুশি ছিল না। অন্যদিকে মিয়ানমার সবসময় তাদেরকে মনে করতো যে তাদের যে জাতিসত্তার গঠন, এক একটি উপজাতি বলেন বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলেন, তাদের যে কৃষ্টি কালচার, চেহারার ধরন, সেগুলোর সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে সব কিছু কালচার থেকে শুরু করে চেহারা, গড়ন, এগুলোর একটা ভিন্নতা ছিল। ফলে তাদের একটা ধারণা ছিল যে এরা আসলে অনুপ্রবেশকারী, তারা অরিজিনাল মিয়ানমারের লোক না। তারা মনে করতো যে আরাকান অধ্যুষিত অঞ্চলটি যেহেতু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে এই অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল, তারা এই অঞ্চলের মানুষ হিসেবে মনে করত। এর ফলে এই বয়কটের কারণে দেখা গেছে যে মিয়ানমারে যখনই যারা দেশ পরিচালনা করেছে, তখনই তারা তাদেরকে অন্য চোখে দেখেছে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে 1430 সাল থেকে 1784 সাল পর্যন্ত, সেই সময় সেখানে একটি দীর্ঘকালীন সময় আমরা দেখেছি যে এই অঞ্চল, যে অঞ্চল নিয়ে আমরা কথা বলছি, সেই রাজ্যটি রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত ছিল এবং এই দীর্ঘকালীন সময়ে তারা এটাকে এক ধরনের সারাং রাজ্যের মতো বলা হয় এবং এটা ছিল মূলত রোহিঙ্গা অধ্যুষিত একটা অঞ্চল। এই জায়গাটায় একটা বড় ধরনের ছন্দপতন ঘটে যখন মিয়ানমারের রাজা, মিয়ানমার হোল সম্প্রদায় আপনি জানেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি সম্প্রদায়, এবং তাদের রাজা এই রাজ্যটি দখল করে ফেলে এবং এই রাজ্যটির কিন্তু আয়তন হচ্ছে 22,000 বর্গ কিলোমিটার, বেশ বড় সড়ো একটা রাজ্য ছিল। সেটি দখল করে সেখানে দেখা যায় যে ওনার নাম ছিল হলো বোদা অফা, রাজার নাম ছিলেন, তিনি বৌদ্ধ অধ্যুষিত অঞ্চল হিসেবে এটাকে পরিগণিত করেন।
এর ফলে যে জিনিসটি হয়, একদিকে হলো রাজা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হয় রোহিঙ্গারা। অন্যদিকে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় যারা উপনিবেশ এখানে কায়েম করেছিল বা শাসক ছিল, তারাও রোহিঙ্গাদেরকে একটা বিমাতাসুলভ দৃষ্টিভঙ্গির জায়গা থেকে দেখে। এরপরে আরেকটি ইতিহাস এখানে বলে রাখা ভালো যে 1948-এ যখন মিয়ানমার উপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে স্বাধীনতা ঘোষণা করলো, তখন মিয়ানমাররা আরও বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হতে শুরু করলো। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে 1970 সালে, এটি কিন্তু অনেক লম্বা পরিক্রমা আছে, আমি টু কাট দ্য লং স্টোরি শর্ট, 1970-তে এসে দেখা গেল যে তাদের যে নাগরিকত্ব সনদ, এটি তৎকালীন সরকার এটা বাতিল করে দিল। 1974 সালে এসে যে ঘটনাটি ঘটলো, সেটি হচ্ছে যে তাদের যে ভোটাধিকার রাইটস, সেটি বন্ধ করে দেওয়া। এভাবে কি দেয়া যায়? মানে একজন, আমি ধরেন ভোটার, হুট করে সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এই অঞ্চলের মানুষ আমার আর ভোটার, যেহেতু তাদেরকে রিকগনাইজডই করা হচ্ছে না ইকুয়ালি ফ্রম দ্য বিগিনিং লেভেল, এবং একটা সময় তারা যেহেতু অনেকদিন দেশ শাসন করে সেখান থেকে সরে এসেছে, ওই জায়গাটা তারা রিক্যাপচার করতে পারছিল না। এরপরে আমরা দেখি যে তাদের ভোটাধিকার যখন হরণ করা হলো 1978-এ এসে রাষ্ট্র তাদের উপরে নির্মম হত্যাযোগ্য, ধর্ষণ, লুণ্ঠন থেকে শুরু করে তাদের বাড়িঘর পোড়ানো, এই ঘটনাটা কিন্তু শুরু হলো 1978-এ। এবং যে কারণে আপনি দেখবেন যে 1978-এর পর 1979-81 সালে একটা বড় সিগনিফিকেন্ট সংখ্যক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে চলে আসে। আচ্ছা, দুইটা প্রশ্ন এই জায়গায়। তারা কি এই অত্যাচার বা বর্বরতা চালিয়েছিল তারা যেন বাংলাদেশে চলে আসে সেজন্য? এটা না, তারা আসলে একটা জাতিগত নিধনের একটা, তারা চেয়েছিল যে এই জাতিসত্তাটাই যেন টিকে না থাকে, ওকে মেরে ফেলবো, শেষ মেরে করে ফেলবো, একদম ধ্বংসযোগ্য করে ফেলবো। তারপরে বাঁচার জন্য তারা বাংলাদেশে আসে, তারা তাদের জীবন রক্ষার জন্য বাংলাদেশে আসে। আর কোন কোন অপশন তাদের কাছে খোলা ছিল আর পালিয়ে কোনো যাওয়ার জন্য? অপশন আসলে ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে তাদের খুব কাছাকাছি একটি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, এবং তাদের অন্য কোনো অবস্থান ছিল না। কিছুটা অংশ ছিল ইন্ডিয়ার কাছাকাছি, কিন্তু তাদের জন্য অনেক বেশি সহজবোধ্য ছিল বাংলাদেশ। সেই প্রেক্ষাপটে তারা বাংলাদেশে আসে। এখানে একটা বিষয় মানে একই সঙ্গে বলে রাখা ভালো যে 1982 সালে যখন মিয়ানমারের এইরকম একটি অবস্থা চলছে, ঠিক সেই মুহূর্তে 1982-তে সেই সময়কার মিয়ানমারের যে সামরিক জান্তার যিনি প্রধান, ওনার নাম হলো নে উইন, জেনারেল নে উইন। উনি সামরিক শাসন জারি করে, এবং সামরিক শাসন জারি করে 1982 সালের 15ই অক্টোবর, আমি যদি ভুল না বলে থাকি, উনি একটা জাতীয় নাগরিকত্ব আইন করে, যেখানে ব্রিটিশরা 139টা গোত্রের সমন্বয়ে মিয়ানমারের একটা জাতিসত্তার পরিচয়, নাগরিকত্ব সনদ যেটা উপস্থাপন করেছিল, সেখান থেকে কমিয়ে তারা 135টা গোত্রের ভিত্তিতে মিয়ানমারকে বিভিন্ন ধরনের প্রভিন্সের ভিত্তিতে বিভক্ত করে, এবং এই 135টা জাতিসত্তাকে তারা স্বীকৃতি দেয়। ওইখানেও রোহিঙ্গারা একদম সম্পূর্ণভাবে বাদ পড়ে, এবং যারা রোহিঙ্গা হিসেবে চিহ্নিত হয় তাদের উপর মারাত্মক ধ্বংসযজ্ঞ শুরু করে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি একটুখানি আসিফ মনির আপনার কাছে আসতে চাচ্ছি। এই যে এটা তো গণহত্যা, তাই না? যে একটা জাতি হিসেবে আমি তোমাকে শেষ করে দিব কারণ আমি মনে করছি যে তুমি আমার কেউ না, তুমি আমার এখানে উদ্বাস্তুর মতো বসবাস করছো। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? এবং তার জন্য মানে বিশ্ব আসলে কি করেছে? এভাবে যে ঘোষণা দিয়ে এত সংখ্যক মানুষকে আমি মেরে ফেলবো, জাতিসংঘ বা অন্যান্য সংস্থা যারা আছে বা অন্যান্য রাষ্ট্র যারা আছে, অন্যান্য জোট যা আছে, তারা আসলে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ওই সময়? ধন্যবাদ। এখানে আসলে বিশ্ব রাজনীতি বা ভূ রাজনীতির যে বিষয়টা থাকে, আমরা জিওপলিটিক্স যদি বলি, সেটা একটা বড় ভূমিকা পালন করে। এখন ধরেন প্রত্যেকটা রাষ্ট্রই তার নিজস্ব স্বার্থ চিন্তা করবে। এখন যে রোহিঙ্গারা আমাদের এখানে আছে, বাংলাদেশের স্বার্থই সবার আগে চিন্তা করছে। মিয়ানমার যেমন তার কথা চিন্তা করে, মিয়ানমারের অন্যান্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, চীন আছে বা অন্যান্য যে দেশগুলো আছে, অথবা আমরা যদি বিশ্বের পরাশক্তিগুলোর কথাও চিন্তা করি, মিয়ানমারের যেটা শোনা যায়, যেটা বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে, যে তাদের মিনারেল রিসোর্স খুব হাই আছে তাদের ওখানে, এবং সেখানে বাণিজ্যিকভাবে একটা সম্পর্ক তৈরি করার জায়গা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আঞ্চলিকভাবে যারা আছে, চীন, ভারত, সবারই একটা সেই ধরনের সম্পর্ক আছে। ওইদিকে সিঙ্গাপুর আছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এখানে শুধুমাত্র মানবাধিকারের জায়গা থেকে কোনো রাষ্ট্রই এটা নিয়ে চিন্তা করছে না, করবে না।
এখন মিয়ানমার যেটা ভাই বললেন এবং একটা সুন্দর প্রেক্ষাপটটা দিলেন যে কতদিনের ইতিহাস জায়গা, ওরা তো আগে থেকে লঙ্ঘনের জায়গাতে আছেই, কিন্তু সেটা কিন্তু এই জায়গা থেকে ওরা করেনি ভয় পেয়ে যে যদি আমাকে আন্তর্জাতিক পর্যায়ে বা জাতিসংঘ আমাকে কোনো রকম আমার উপর কোনো চাপ সৃষ্টি করে। সে যেটা করেছে, তার যে মিনারেল রিসোর্স আছে, তার যে বাণিজ্যিক সম্পর্ক আছে বা কূটনৈতিক সম্পর্ক আছে, যেমন তাদের যে আঞ্চলিক যে জোটটা আছে আসিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার যে জোট, সেখানেও কিন্তু প্রভাব বিস্তার করে মিয়ানমার এবং তাদের বন্ধু ভাবাপন্ন রাষ্ট্রগুলোর সাথে একটা সমন্বয় রাখে। সেসব রাষ্ট্র কিন্তু কখনোই এখানে এই জায়গাটায় স্বীকার করেনি যে এদের প্রতি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সে জায়গায় আমার প্রশ্ন যে বাংলাদেশ যখন এত সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিল, আমরা একটা ছোট্ট দেশ, অত বেশি বড় লোক দেশও না, তো সেই জায়গায় আমরা কি আমাদের স্বার্থটা দেখেছিলাম? দেখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তখন আসলে আর কোনো উপায় ছিল না। যেটা ভাই বললেন যে আমাদের বর্ডারটা এরকম, এবং ওই সময় এরকম হচ্ছে যে তাদের উপরে যেই ধরনের নিধনযজ্ঞ চলছে, যেই ধরনের নির্যাতন চলছে, নারী নির্যাতন চলছে, সেইটা থেকে তাৎক্ষণিক মুক্তির আর কোনো উপায় ওই মুহূর্তে ছিল না। পরবর্তীতে এখন কিন্তু আরও বিকল্প চিন্তা করার সুযোগ আছে, সেটা যদি সময় থেকে বলবো, কিন্তু তখন ওই সময় আর কোনো উপায় ছিল না। নর্মালি কিন্তু যেটা হয় যে প্রত্যেকটা যখন হয়েছে বড় ধরনের আক্রমণ হয়েছে, ইনফ্লাক্স কিন্তু হয়েছে। আমরা 78-এর কথা বলছি, 80-র দশকে, 90-এর দশকে, প্রত্যেকবারই বড় ধরনের একটা ধাক্কা এসেছে। 2017-এর আগে 2016-তেও কিন্তু 1 লাখ বা 1 লাখের উপরে কিছু এসছে, ওখানে নির্যাতন চলছিল বলে। তো ওই সময় একমাত্র উপায় হচ্ছে যে বর্ডারটা ক্রস করে আসা। এখন ওই আমাদের সাথে বর্ডারটাই সহজে আসা যায়, সেটা আমরা নাফ নদী দিয়ে বলি, ল্যান্ড বর্ডার বলি, যে কোনো জায়গা থেকে গুন্দুম বর্ডার আছে। সো ল্যান্ড, সি, নদী সব জায়গা থেকে ওইটি দ্রুততম। কিন্তু তাছাড়া বিভিন্ন সময়ে এটা কিন্তু একটা চল সবসময়ই ছিল, যেটা বলা হতো পুশ ব্যাক, অর্থাৎ অল্প সংখ্যক যদি কেউ নৌকা ক্রস করে এদিকে চলে আসার মতো হয়, তাদেরকে আমাদের বর্ডার ফোর্স তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। কিন্তু যখন ঢল নামে তখন কিন্তু সেটা কিছু করার উপায় থাকে না। তখন আমরা স্বার্থ যেটুকু রক্ষা করেছি যে অন্তত আমরা কক্সবাজারেই সেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছি। কিন্তু তাদেরকে এখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের কি কি সমস্যা আসলে হয়েছে? হ্যাঁ, সেটা তো অনেক ধরনেরই হয়েছে। যেটা হলো যে বিশেষ করে যেহেতু কক্সবাজারের মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রাখতে হয়েছে, একটা হলো যে সেখানের জনজীবনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে। আমরা যদি ওভাবে চিন্তা করি যে বিভিন্ন সময় যারা এসেছে, 2017-র যে অগস্টে যখন আসলো একটা বিশাল সংখ্যক, প্রায় 8 লাখের মতো, তার আগেই কিন্তু 3 লাখের মতো, প্রায় 3 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে ছিল। তখন কিন্তু আমাদের অত সংকট তৈরি হয়নি। অর্থাৎ 3 লাখের মতো রোহিঙ্গা কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে মিলেমিশে থাকতে পেরেছে এবং স্থানীয় জনগণও কিন্তু সেটাকে কিছুটা মেনে নিয়েছে। এক ধরনের একটা মুসলিম ভ্রাতৃত্বের জায়গা ছিল। এবং যেটা ভাই বলছিলেন যে দেখতে, কথাবার্তায় তার যে আঞ্চলিক ভাষায় কথা বলে, সেটা কক্সবাজার বা চট্টগ্রাম এলাকার ভাষার সাথে মিল আছে, যদিও একটু পার্থক্য আছে স্থানীয় জনগণের সাথে। কিছু কয়েক পয়েন্ট আমি একটু যোগ করতে চাই, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। আপনি আগের প্রশ্নে একটা বিষয় বলেছিলেন যে মিয়ানমারের জনগণ কেন এত বেশি ক্ষুব্ধ তাদের উপরে, যে কথাটি আগের বার আমি বলতে মিস করেছি। দেখা গেছে যে বিভিন্ন সময় যারা উপনিবেশিক শাসন মিয়ানমারে জারি রেখেছিল, তৎকালীন বার্মার শাসন পরিচালনা করত, সে সময় তারা অর্থাৎ রোহিঙ্গারা তাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজি হিসাবে উপনিবেশবাদী শক্তিকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়াটাকে যখন একটা দেশজ জায়গা থেকে আমরা যখন স্বাধীনতার কথা চিন্তা করি এবং উপনিবেশ আমার উপরে শোষণ করছে এরকম একটা দৃষ্টিভঙ্গি কাজ করে, তখন যদি আমি সেই উপনিবেশ শক্তিকে সাপোর্ট দিই, এটাও কিন্তু ক্ষোভের একটা কারণ হয়ে থাকে, যে ক্ষেত্রে রোহিঙ্গারা ওই দেশের মানুষের কাছে এই কারণেও কিন্তু কালপ্রিট হিসেবে অনেকটা চিহ্নিত। ওদেরকে আসলে মানে বিশ্বাসঘাতক হিসেবে, অনেকটা বিশ্বাসঘাতক হিসেবে তারা চিনে। এটা একটা পূর্বের প্রশ্নের উত্তর। সেখানে আমাদের জাতীয় সার্বভৌমত্বের জন্য এভাবে সীমান্ত খুলে দিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রবেশাধিকার সার্বভৌমত্বের জন্য যেমন হুমকি স্বরূপ, অন্যদিকে তারা যে ক্যাম্পগুলোতে বসবাস করছে, আমি কিন্তু এই 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত অক্সফাম নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেছি। এরপরে আমি কাজ করেছি সেভ দ্য চিলড্রেনে, ওয়ার্ল্ড ভিশনে এবং সর্বশেষ ব্র্যাকে। ফলে আমার একটা নিবিড় যোগাযোগ এই ক্যাম্পগুলোতে ছিল। আমি দেখেছি যে এখানে মাদক চোরাচালানের কথা যেটা বলেছে, মানব পাচারের কথা বলা হয়েছে, নারী পাচারের মতো ঘটনাগুলো ঘটছে। একদিকে সার্বভৌমত্ব রিলেটেড সংকট তো রয়েছেই, আবার অভ্যন্তরীণভাবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে। এগুলো তো সামগ্রিক অর্থে বাংলাদেশ সরকারকে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে একটুখানি প্রত্যাবাসনের জায়গাটাতে আসতে চাই যে 1978 এবং 1991 সালে যে আরাকান থেকে পালিয়ে আসা মানুষ, আমরা আসলে তাদের প্রত্যাবাসন কতটা নিশ্চিত করতে পেরেছি? এখন যে আমরা কথা বলছি, তাদের তো আসলে 2016-17 সালে আসা মানুষজন,
ওই সময়কার মানুষদেরকে আমরা ফিরিয়ে দিতে পেরেছিলাম, কিছুটা হলেও প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে পেরেছি? কিছুটা হয়েছিল ওই সময়, এবং সেখানে জাতিসংঘের একটা সমন্বয় ছিল বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকারের মাধ্যমে। কিন্তু যেটা আমরা বারবারই শুনছি যে বিভিন্ন সময় যখন তাদের উপরে ঘাত প্রতিঘাত এসেছে তারা ফেরত এসেছে, এবং এমনও আমরা শুনেছি যে যারা 90-এর দশকে রিপ্যাট্রিয়েটেড হয়েছিল, প্রত্যাবাসন হয়েছিল, তাদের অনেকেই আবার ফেরত আসতে হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি দীর্ঘস্থায়ী সমাধানের জায়গা, ওখানে যেটা ভাই শুরুতেই বলেছেন যে তাদের যে অধিকারের জায়গা, নাগরিক অধিকার, মানবাধিকারের জায়গাটা, সেইটা যদি নিশ্চিত না হয়, এবং শুধুভাবে রাষ্ট্রীয়ভাবে না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে স্থানীয় মানুষজনও এদের উপরে আস্থাটা রাখে না, এদেরকে বিশ্বাসঘাতক মনে করে। এই জায়গাগুলো যদি সংকট তাদের ভেতরে সমাধান না হয়, একটা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদেরকে যদি ফেরত পাঠাতে পারিও কোনো সময়, এরা আবার ফেরত আসতে বাধ্য হবে, কারণ ওখানে তাদের জন্য জীবন বিপন্ন, সব রকমভাবে তাদের একটা সংকটাপন্ন জায়গায় থেকে যাচ্ছে। কাজেই ওই 78 বা 91-এর দশকে আমাদের অভিজ্ঞতা আছে যে আমরা তাদেরকে ফেরত পাঠিয়েছিলাম, কিন্তু সেটা স্থায়ী বন্দোবস্ত হয়নি। আমাদের প্রত্যাবর্তন ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে এখন রোহিঙ্গাদের। জাতিসংঘের সম্মানিত মহাসচিব আসলেন এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, তিনি বললেন আগামী ঈদ নিশ্চয়ই আপনারা নিজের জায়গায় করতে পারবেন। সেটার ভিত্তিতে আসলে কি, সেটা কতটা বাস্তবসম্মত বলে মনে করছেন? কিভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব নিয়ে কিছুদিন আগে যে ভিজিটটা করলেন এবং তিনি যে আশার বাণী শোনালেন যে আমরা আশা করি যে আমাদের রোহিঙ্গার আগামী ঈদটা তাদের নিজ বাসভূমে ওই দেশে গিয়ে করবে, ওনার এই বক্তব্যের সাথে আমরাও আশাবাদী হতে চাই। কিন্তু সেই বাসভূম কতটা নিরাপদ হবে? যেটি ভাই বললেন, বাস্তবতা হলো যে এখন একদিকে মিয়ানমার জান্তা সরকার, তারা এক ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ টু দ্য রোহিঙ্গা পিপুল। অন্যদিকে ভাই আরেকটা বিষয় কারেক্টলি বলেছেন যে আরাকান স্টেট পুরোটাই এখন আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে, যারা অনেকটা উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী সশস্ত্র গ্রুপ, এবং রোহিঙ্গারা তো মূলত মুসলিম গ্রুপ। এবং এইরকম একটা প্রেক্ষাপটে আপনি জানেন যে 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতায় প্রায় 6 বার 8,000 ওই দেশের জনগোষ্ঠীর একটি তালিকা কিন্তু পাঠিয়েছিল। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এবং যেগুলোর যাচাই বাছাই করে এখন প্রায় 1,80,000-এর মতো তারা বলেছে যে আমরা নিতে পারি। তো এরকম একটি প্রেক্ষাপটে একটি পরিবারের একটি অংশ ওই দেশে তার বাদবাকি মেম্বারদেরকে রেখে ওই দেশে কিভাবে যাবে, এটা যেমন একটা বড় প্রশ্ন। অন্যদিকে জাতীয়ভাবেই ওই দেশের মধ্যে অনেকগুলো সংকট, ওই স্টেটকে ঘিরে সংকট। এরকম একটি প্রেক্ষাপটে এই সমস্যার সমাধানে আসলে জাতিসংঘ সহ সারা বিশ্বের যে সকল দেশগুলোকে আমরা মোরাল দেশ বলে থাকি, পাওয়ারফুল দেশ বলে থাকি, তাদের এখানে হস্তক্ষেপ ছাড়া এই ধরনের সংকট থেকে উত্তরণ কোনোভাবেই সম্ভব না। ওকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ নিয়ে আমরা সবসময় কথা বলেছি রোহিঙ্গা সমস্যার সমাধানে, সেটা আসলে কেমন হতে পারে? কি চাপ, কাদের চাপ, কি মনে করেন? হ্যাঁ, চাপটা আসলে কূটনৈতিকভাবে অন্যভাবে হতে হবে। যেমন একটু আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা রাষ্ট্রই তার নিজের স্বার্থ দেখবে, এবং আমরা যদি বলি চাপের কথা, উল্টো চাপ কিন্তু মিয়ানমারও দেয়। যেমন জাতিসংঘের একেবারে সর্বোচ্চ পর্যায়ে যখন নিরাপত্তা পরিষদে মিয়ানমারের এইখানে যে জাতি নিধন হচ্ছে সেটা সম্পর্কে ভোটাভুটির প্রশ্ন আসলো, তখন সেখানে মিয়ানমারের পক্ষ হয়ে ভেটো দেওয়ার মতো সিকিউরিটি কাউন্সিলে রাষ্ট্র ছিল। কাজেই সেই জায়গা থেকে আমরা আমাদের মতো বা বিশ্ব চাপ দেবে আর মিয়ানমার চাপ দেবে না, এটা ভাবার কোনো কারণ নেই। এবং জান্তা সরকার কিন্তু এরকমও শোনা গেছে যে আমাদের এখান থেকে যে রোহিঙ্গাদেরকে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়ে যেই রোহিঙ্গাদেরকে তারা বিতাড়িত করেছে, তাদেরকেই তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে প্রশিক্ষিত করেছে, এবং হয়তো তাদেরকে সেখানে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এরকম একটা অবস্থায় চাপ, যেটা বললেন, চাপে আসলে কাজ হবে না। যেটা করতে হবে একটা সমঝোতার জায়গায় নেগোসিয়েশনে আসতে হবে। মিয়ানমারের যে অর্থনৈতিক স্বার্থগুলো রয়েছে, এবং এটুকু তো বোঝাই যায় যে সেখানে যেহেতু যুদ্ধাবস্থা রয়েছে, সেখানে স্থিতিশীল অবস্থা নেই। তো স্থিতিশীল অবস্থা আনতে গেলে কি কি করা যেতে পারে, তারা আদৌ চায় কিনা? নিশ্চয়ই মিয়ানমারের জনগণ সেটা চায়, রোহিঙ্গারা বাদে অন্যান্যরাও চায়।
কাজে সেই জনগণের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে হলে আন্তর্জাতিক মহল একটা জায়গায় আসতে পারে, যেটা আছে যে এই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রস্তাবে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাইডলাইনের মিটিংয়ে যেটা প্রস্তাব করেছেন সেটারই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরে একটা আন্তর্জাতিক বৈঠক হওয়ার কথা উচ্চ পর্যায়ে। শুধু রোহিঙ্গা বিষয়ে কিন্তু এই ধরনের বড় সম্মেলন আর হয়নি। থ্যাংক ইউ সো মাচ মঞ্জুর রশিদ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে কিছু বলতে চান কিনা পুরো ব্যাপারটা? এখানে যেহেতু এটি একটি রাষ্ট্রবিহীন একটি জাতিসত্তা, যাদেরকে আমরা ইন্দো আর্য জাতিগোষ্ঠী বলি, এবং জাতিসংঘ কিন্তু বিশ্বের রোহিঙ্গাদেরকে একমাত্র সবচেয়ে নিগৃহীত সংখ্যালঘু জাতিগোষ্ঠী হিসেবে কিন্তু ঘোষণা দিয়েছে, এবং সেই কারণে জাতিসংঘ দায়ভারও তাদের অনেক বেশি। আশার বাণী যেটি হলো, যেটিকে আমি খুব ইতিবাচক দিক হিসেবে দেখছি, যে গত 26শে মার্চ এবছরের জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদে অন বিহেভ অফ বাংলাদেশ অথবা অন বিহেভ অফ দ্য ওয়ার্ল্ড এক ধরনের ব্রাদারহুড অ্যাপ্রোচের জায়গা থেকে মালয়েশিয়া সরকার এবং ফিনল্যান্ড যৌথভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গাদের একটি টেকসই মানে সমস্যার সমাধানের লক্ষ্যে তারা একটা প্রস্তাব উত্থাপন করেছিল, এবং এই প্রস্তাব উত্থাপনের পর বিশ্বের 41টি দেশ তাদের সপক্ষে ভোট দিয়েছিল, 10টি দেশ ভোটদানে বিরত ছিল। তো এটিকে এক ধরনের কূটনৈতিক সাফল্য বলা যায় এইভাবে যে 141টি দেশের বিপরীতে কেউ ভোট দেয়নি। তার মানে সারা পৃথিবী বিষয়টি সম্পর্কে জানে, অবহিত, এবং এটাকে একটা মাইলফলক ধরে, যেটা ভাই বললেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আসছে সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে প্রথমবারের মতো আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন করতে যাচ্ছেন, সেখানে এই রেফারেন্সগুলো একটা বড় ধরনের রেফারেন্স হিসেবে আসবে, যার মাধ্যমে আমরা আগামী দিনে এমন একটা জায়গা দেখতে চাই যে দীর্ঘদিন ক্ষত বিক্ষত, নিরীহ, নিরন্ন, বিপন্ন, বিশেষ করে ধর্ষিত, লাঞ্ছিত বিশাল যে রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের জন্য শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী তাদের পাশে দাঁড়াবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরাও সেই কথাটি বলতে চাই শেষ কথার মতো, যে দেশের স্বার্থের সাথে সাথে মানুষের স্বার্থ সবার উপরে থাকবে, সেই প্রত্যাশা আমাদের আজকের আয়োজন থেকে করে শেষ করছি। দর্শক, আবার দেখা হবে, আবার কথা হবে।